নমিতা, মস্তিষ্ক শূন্য, সিক্ত অক্ষিপুটে এলোমেলো দৃষ্টি ফেলছে। কোমল হৃদয় আজ অজস্র তীরের আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছে। কান্নাটা গিলে নিল, চোখ মুছল আলগোছে। পেলব গায়ে স্থির থাকতে পারল না। অস্থির চিত্তে ছুটে গেল কুষাণের ঘরে। অন্য হয়ে খুঁজল দিক বেদিক, দেখা মিলল না কাঙ্ক্ষিত মানুষটার। কি যেন মনে করে ছাদে উঠে পড়ল, যেটা ভাবা ছিল সেটাই। কুষাণ ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। বিষাক্ত ধোঁয়ায় খুঁজে নিয়েছে জীবনের সুখ। নমিতা ধীর পায়ে কাছে গেল। তার উপস্থিতিতে চমকালো না কুষাণ। নমিতা শক্ত করল নিজেকে। বৈদ্যুতিক বাল্বের আলোর সীমানা ছাড়িয়ে আবছা আলোয় অবস্থানরত যুবকের থেকে দৃষ্টি সরালো। সিক্ত চোখ দুটি অন্ধকার আকাশের পানে তাক করে বলল, পরীক্ষার খাতায় সময়ানুবর্তিতা রচনাটা নিখুঁতভাবে লিখতে পারলেও কিছু মানুষ সঠিক সময় সঠিক কাজটা করতে পারে না। তাদের কথা কেবল সাদা কাগজেই সীমাবদ্ধ রয়ে যায়। অনিশ্চয়তা বা হারানোর সম্ভাবনা আছে জেনেও ভবিষ্যতের জন্য ফেলে রাখা কাজগুলো কখনো কখনো জীবনের স্বাদটাই কেড়ে নেয়। কথাগুলো দলা পাকিয়ে গেল। আর কিছু বলতে পারল না। ঝাঁপিয়ে পড়ল কুষাণের বুকে। অপ্রস্তুত থাকায় দুকদম পিছিয়ে যায় কুষাণ। পরমুহূর্তে নিজেকে সামনে নিয়ে পুরুষ্ট হাত দুটো এলোমেলো চুলে গোজে ফুপিয়ে কাঁদছে নমিতা। কুষাণ নরম স্বরে জিজ্ঞেস করে, তুই ঠিক বলেছিস নিমু, সবটাই আমার ভুল। নমিতা নিরুত্তর। কিছু বলার ভাষা খুঁজে পেল না। কুষাণ দুই আঙ্গুলে চিবুকটা আলতো করে তুলে ধরল। আবছা আলোয় দুজোড়া দৃষ্টি স্থির রইল কিছু সময়। খুব কাছাকাছি দুজন নরনারী। এই মুহূর্তে নিষিদ্ধ অনুভূতির জন্ম নেবে, এটাই প্রকৃতির নিয়ম। তারাও এর ব্যতিক্রম নয়। সারা জীবনের জন্য যখন বিচ্ছিন্ন হয়েই যাবে, নমিতা পায়ের দুই আঙ্গুলে ভর দিয়ে কুষাণের মসৃণ কপালে চুমু খেতে চাইল, কিন্তু সেই পর্যন্ত পৌঁছাতে পারল না। চুমুটা পড়ল কুষাণের চোখের পাতায়। ব্যাস, কে আর আটকায় কুষাণকে? তবুও নিজেকে কন্ট্রোল করার প্রয়াস চালালো। আবেদনময় ঠোঁট দুটো এলো পাথারি ছুঁয়ে দিল নমিতার পুরো মুখে। একটু থামলো। আদর পেয়ে নিস্তেজ হচ্ছে নমিতার শরীর। কুষাণের উষ্ণ আলিঙ্গন আবদ্ধ সে। গাল বেয়ে পড়া উষ্ণ অশ্রুগুলো মুছে দিল কুষাণ। সমস্ত নিয়মের বাদ ভেঙে দুজনেই এক অন্যরকম অনুভূতিতে ডুবে গেল। কুষাণ ধীরে ধীরে এগিয়ে নিল ওষ্ঠাধর। কিঞ্চিত সময় পরেই অধরে অধর মিলিয়ে দিল কুষাণ। চোখ বুঝে আসে নমিতার। হঠাৎ স্মরণ হলো সাফিনের কথা। বুক ধরফর করে উঠল হৃৎপিণ্ড। সে এখন অন্য কারোর আমানত ভাবতেই ছিটকে দূরে চলে গেল। ঠোঁটে হাত চেপে ধরল শক্ত করে। ঝোঁকের বসে কি করতে যাচ্ছিল সে? নিরেট হলো তার কণ্ঠস্বর। এটা কি করলে তুমি? আমার অসহায়ত্বের সুযোগ নিলে তুমি ভুলে গেছো কাল আমার বিয়ে। কুষাণ নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ওই শাফিন তোর ভালোবাসা নয়, ও তোর মোহ। এখনো সময় আছে, বিয়েটা ভেঙে দে। নমিতা রাগ হলো ভীষণ। ঘর থেকে বেরিয়ে গেল পুরোপুরি। কয়েক মিনিটের জন্য তোমার প্রতি সহানুভূতি দেখিয়েছি বলে ভেবো না আমি আমার ভালোবাসাকে ছেড়ে তোমার কাছে চলে আসব। বিয়ে ভাঙার মতো বোকামো আমি করব না। ও আমার মোহ নয়। আমরা একে অপরকে ভালোবাসি। হয়তো তোমার মতো করে ভালোবাসতে পারবে না, তবে আমরা শপথ নিয়েছি বাকি জীবন আমরা একসাথে কাটাবো। ক্ষিপ্ত হয় কুষাণ, দুই কদম এগিয়ে আসে। তাহলে তাকে ভুলে আমার ছোট চুমু খেলে কেন? লাইক সিরিয়াসলি, ওটা কোনো সহানুভূতি ছিল? নমিতা দ্বিধায় পড়ে যায়। কি বলবে বুঝতে পারে না। কাঁপা কাঁপা গলায় বলে, বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। তুমিও সেই সুযোগে সদ্ব্যবহার করে নিলে। আমি কি সেধে সেধে তোর কাছে এসছি নাকি? তুই আপোষে ধরা দিলি বলেই আর কন্ট্রোল করতে পারলাম না। আমার নামে মিথ্যে দোষারোপ করবি না। থামলো কুষাণ। আর এক পা এগিয়ে দু হাতে আজলে তুলতুলে দেহটা নিজের আয়ত্তে নিয়ে নিল। তার গভীর চাহনিতে ভালোবাসা, হারানোর তীব্র ভয়, কণ্ঠে আবেদন। বিয়ে করবি আমাকে? একবার শুধু হ্যাঁ বলে দে, বাকিটা আমি বুঝে নেব। এ হয় না কুশন ভাই। আমি শাফিনকে ঠকাতে পারবো না। আমার মন প্রাণ জোরে শুধুমাত্র শাফিন। আমায় ক্ষমা করে দিও। ধ্রুবত মেজাজে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল নমিতাকে। ঠোঁটে রহস্যজনক হাসি। তোর মতামতে কি আসে যায়? যে ঠোঁটে একবার আমার ছোঁয়া লেগেছে, সে ঠোঁট অন্য কারো হতে দেব না। দরকার পড়লে কেটে রেখে দেব। নমিতা আটকে উঠল। হাত দুটো আপনা আপনি চলে গেল ঠোঁটে। ভয় ভয় কণ্ঠে বলল, ঠোঁট কেটে ফেললে খাবো কি করে? কথা বলবো কি করে? দেখতে কি বাজে লাগবে একবার ভাবতে পারছো? প্লিজ কেটো না। আমি আর তোমার সামনে আসবো না, সত্যি। নমিতার বোকা বোকা কথায় হাসি পেল কুষাণের। তবে সিরিয়াস মুহূর্ত বিধায় ঠোঁট কামড়ে সংবরণ করলো সেই হাসি। কোনো জবাব না দিয়ে চলে যেতে নেয়, আবার কি যেন মনে করে পেছন ফিরে আসে। নমিতার কানে কানে বলে যায়, বাই দ্য ওয়ে, অনেক টেস্টি ছিল। থ্যাংক ইউ রে। কাল যাই ঘটে যাক, একদম ভেঙে পড়বি না। আর ভেঙে পড়লেও সমস্যা নেই, আমি আছি তো জান। ভালো করে প্রস্তুতি নে, গোমরা মুখের যেন একদম না দেখি। বি কেয়ারফুল বেব।
কথাটা বলে বড় বড় কদম ফেলে ছাদ থেকে প্রস্থান করে কুষাণ। এদিকে নৌমিতা নাক মুখ কুঁচকে কুষাণকে বকা দিচ্ছে, সবচেয়ে কঠিন কঠিন গালি শোনাচ্ছে নিজেকে। কেন সে ছাদে এসেছিল? এত আবেগী হতে কে বলেছিল তাকে? তবে কাল এমন কি ঘটতে পারে যার জন্য সতর্ক করে গেল কুষাণ? এটা তার মাথায় এলো না। এক প্রকার দুশ্চিন্তা গ্রাস করে ফেলল তাকে। ধরণীতে আবারও নতুন প্রভাতের সূচনা, তবে এই সকালটা যেন একটু অন্যরকম। উন্মুক্ত জানালা দিয়ে সফেদ পর্দা ফাঁক গলিয়ে ধেয়ে আসছে সোনালি রোদ। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে কুষাণ। চুলে ব্যাক ব্রাশ করতে করতে কথা বলছে আবিরের সঙ্গে। মিশন কতটুকু এগোলো? আরে বেটা, রাখ তোর মিশন। তোর মিশনের চক্করে জানটাই বেরিয়ে যাচ্ছিল। কত রিক্সের কাজ জানিস? প্রাণ ভরে পারফিউমের ঘ্রাণ নেয় কুষাণ, শান্ত কণ্ঠে বলে। লাভলি দোস্ত, এর বদলে জেল থেকে ছাড়িয়ে আনবো তোকে। আবিদ ভ্যাবাচেকা খেয়ে যায়। জেল থেকে ছাড়িয়ে আনবি মানে? যদি ধরা পড়ে যাস তাহলে তো তোকে পুলিশে দেবে, ওটার কথাই বললাম আর কি। আবিদ নাক কুচকে বলে। এখনই সব ফেলে চলে আসবি বলে দিচ্ছি। কুষাণ হেসে বলে। আরে মজা করছিলাম, ওসব ছাড়। রিস্ক তো একটু নিতেই হবে। আফটার অল দুই টিমই স্ট্রং। মিশনটা কমপ্লিট করে চলে আয়, তারপরে তোর আর লাবণের বিয়েটা ধুমধাম করে দেব। আবিদের কাছ থেকে ফোনটা কেড়ে নেয় জেরিন। সে কিছুক্ষণ কুষাণের সাথে কথা বলে কল কেটে দেয়। কুষাণ তির্যক হেসে চেয়ারে হেলান দিয়ে বসে, বিড়বিড় করে কিছু একটা আওড়ায়। বাইরে হই হুল্লোড় পরিবেশ, ছোট্ট বাচ্চাদের কান্না দৌড়ঝাঁপ হঠাৎ করেই বেড়ে গেছে। কুষাণ বুঝে গেল এর কারণ কি। অকপটে রুমের বাইরে পা বাড়ালো। পাটিতে চুপটি করে বসে আছে নৌমিতা। উন্মুক্ত কেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, নীল রঙের জামদানি শাড়িতে আবৃত শরীর। ঘুমে ঢুলু ঢুলু চোখে তাকিয়ে আছে দরজার পানে। মাথা ধরেছে খুব। বরযাত্রীদের বাড়ি থেকে কয়জন লোক এসেছে শাড়ি গয়না নিয়ে। নমিতা দ্রুত হাতে ঘোমটা টানলো, উঠে দাঁড়িয়ে সালাম দিল শাফিনের ভাবি আখিকে। আখি হেসে উত্তর দেয়। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? চঞ্চল দৃষ্টি বারবার উপর নিচ করে নমিতা বলল। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। একটু লেট হয়ে গেছে জিনিসপত্র নিয়ে আসতে। পার্লারে কখন যাবে, নাকি পার্লার থেকে লোক আসবে? কোনো লোক আসবে না, এক্ষুনি বেরোতে হবে। আকস্মিক পুরুষালী দৃঢ় গলায় সবার চোখ তখন দ্বার পথে। জুতার খসখসে আওয়াজে দাম্ভিক ভঙ্গিতে হেঁটে এলো কুষাণ। নমিতা রাখির কাছে থামলো, নির্ভীক কণ্ঠে বলল। এত দেরি করলে কেন ভাবি? আঁকে ঢোক গেলে খোলা হেসে বলল। জানেনই তো, বিয়ে বাড়িতে কত কাজ, চাইলেই তো যখন তখন চলে আসা যায় না। হ্যাঁ, সেটা ঠিক বলেছেন। এনিওয়ে, আপনাকে ওই দিনের থেকে আরো বেশি আঁকের কানে কানে বলল। কিউট অ্যান্ড হট লাগছে। গলার উপর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো আঁকের কানের পেছনে গুজে লাজুক হাসল। নমিতা ভালো করেই শুনতে পেল না, তবে কুষাণের মুখের হাসি দেখে আন্দাজ করে নিয়েছে কিছু একটা গন্ডগোল তো আছে। বাম হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কপালে স্লাইড করলো কুষাণ। পাশের কবজিতে বাঁধা ঘড়ির দিকে তাকিয়ে নমিতাকে ইশারা করে বলে রেডি হতে। মুখে চুইংগাম চিবোতে চিবোতে ঘোর লাগা ভঙ্গিতে বলে। মেয়ের আফসোস, আপনার স্বামী এত দ্রুত নাটক করলেও পারত। এত সুন্দরী বইটাকে বেচারা ঠিকমতো এনজয় করতে পারলো না। রূপ রস সবই রেখে গেছে। আগে ঠোঁট কামড়ে আর একটু কাছে আসে। মানতে হবে, ফ্লার্টিং তুমি ভালোই জানো। সুযোগ নিতে চাও নাকি? তাহলে জেনে রেখো, আমি এরকম মেয়ে নয় যে স্বামী নেই বলে অন্য কারোর সঙ্গে শুয়ে পড়বো। আরে বাহ, আপনি তো অনেক দূরে গিয়ে গেছেন। নর্মাল রিলেশন ডিঙিয়ে এবারে বেডসেন। কুষাণ হাসি থামিয়ে হঠাৎ মুখাবব গম্ভীর করে ফেলে। তির্যক দৃষ্টি ফেলে চাপা কণ্ঠে বলে। সত্যিটা আপনি নিজে সবাইকে বলবেন নাকি আমি? এর আগেই আখির সঙ্গে আসা দুই ছেলে যাওয়ার জন্য ডাক দেয়। আখি ঘাবড়ে গিয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। এখানে থাকলে হয়তো কুষাণের প্রশ্নের সম্মুখীন হতে হতো, তাই সত্যিটা লুকাতেই হুলস্থুল করে চলে যাওয়া। কুষাণ বাঁকা হেসে মনে মনেই আওড়ায়। কোনো ব্যাপার না, আমি যা করার করব, শুধু সঠিক সময়ের অপেক্ষা। কাইফা ত্রস্ত ব্যস্ত পায়ে ছুটে এসে কুষাণকে উদ্দেশ্য করে বলল। ভাইয়া, তোমাকে বাবা ডাকছে। আসছে। ড্রয়িং রুমে সোফায় বসে আছে হানিফ তরফদার, সঙ্গে বেশ কয়েকজন মানুষ। চায়ের সাথে আড্ডা জমেছে বেশ। নিকিতা টুকটাক করছে। নাজিম তরফদারকে দেখে আফসানা খোঁজা দিতে মিস করলো না। এক মেয়েকে এত অনুষ্ঠান গহনাগাটি দিয়ে বিয়ে দিচ্ছ, আর বড়টাকে কিছুই দিলে না। মেয়ে তো ছাড়, আমার ছেলেকেও কিছু দিলে না। ব্যাপারটা দৃষ্টিকটু দেখায় না? নাজিম তরফদার কি বলবেন খুঁজে পেলেন না তিনি। নমিতার বিয়েতে বেশিরভাগ খরচই হানিফ তরফদার করেছেন। মূলত হানিফ তরফদারের থেকে ধার নিয়েছেন তিনি। বাড়িতে গিয়ে জমির ঝামেলাটা মিটলেই সব পরিশোধ করে দিবেন। এই মুহূর্তে সবার সামনে এমন কথায় ইতস্ত বোধ করলেন তিনি। হানিফ তরফদার উপস্থিত
পরিস্থিতি বুঝে ধমক দিলেন আফসানা তরফদারকে, সঙ্গে আফসানার স্বামীকেও ধমক দিলেন। তাই আর এই বিষয়ে কথা বলতে সাহস পেল না আফসানা। কিঞ্চিত সময় পর সবিষ্ট পুরুষটি এসে শটান করে দাঁড়ায়, স্বাভাবিক স্বরে বলে, কি হয়েছে বাবা, ডাকছো কেন? হানিফ তরফদার চায়ের কাপটা টেবিলের উপরে রাখেন, গম্ভীর কণ্ঠে বলেন, তোমার জন্য বিয়ের সম্বন্ধ এসেছে, আমার এক বন্ধুর মেয়ে। উৎক্ষণে মাহমুদা বেগম বললেন, বাহিরে মেয়ে খোঁজার কি দরকার, আমাদের মধ্যেই তো মেয়ে আছে। কুষাণের ভ্রু জোড়া আপনা আপনি কুঞ্চিত হয়। কার কথা বলতে চাচ্ছে মা? হানিফ তরফদার উদ্বেগ মিশ্রিত কণ্ঠে বলেন, কার কথা বলছো কুষাণের মা? কার কথা আবার? আমাদের সীমার কথা বলছি, আমার একমাত্র ভাইজি। সীমা পর্দার আড়ালে দাঁড়িয়ে শুনছে আর মিটিমিটি হাসছে। সীমার বাবাও কুষাণের মায়ের সাথে তাল মেলালেন। কুষাণ আচমকা এমনটা ভাব করলো যেন সে খুশিতে আটখানা। সুপার মা, তোমার চিন্তা ভাবনার কোনো তুলনা হয় না। তোমার পছন্দ তো অলওয়েজ বেস্ট, কিন্তু তোমার বিয়েটা কার পছন্দ করেছিলে বলো তো? মাহমুদা বেগম লাজুক স্বরে বললেন, তোর নানা ভাইয়ের পছন্দ করেছিলাম। কুষাণ তার মায়ের কাঁধে হাত রেখে বলে, তার জন্য তো বলি, এই লোকটা আমার বাবা হলে কি করে? হানিফ তরফদার গলা খাকারি দিলেন। এমন কথায় মাহমুদা বেগম লজ্জায় পড়ে গেলেন। পাগল ছেলে একটা, এখনো আগের মতোই দুষ্টুমি করে। কুষাণ তো এক কথা বলেই চলে গেল নমিতা আর কাইফাকে নিয়ে। সীমা, নিকিতা, আফসানা তরফদারও বেশ কয়েকজন সঙ্গে যেতে চাইলেও কুষাণ সাফ সাফ না করে দেয়। বলেছে সে শুধু নমিতার জন্য বুকিং দিয়ে রেখেছে, আর অনেকটা দূরে সেই পার্লার, তাই তারা যেন কাছের কোনো একটা পার্লারে চলে যায়। কারোর কাছে ব্যাপারটা স্বাভাবিক ঠেকছে না, কিন্তু কুষাণের জেদের কাছে কেউই পেরে উঠল না। হানিফ তরফদার আর মাহমুদা বেগম রীতিমতো আতঙ্কেই আছেন। আর কেউ না জানলেও ওনাদের ছেলের মনের কথা ওনারা ঠিকই তো জানেন, তাই কোনো কিছুতেই ভরসা খুঁজে পাচ্ছেন না। ড্রাইভিং সিটে কুষাণ ও তার পাশে বসেছে নমিতা। পেছনের সিটে কাইফা একাই বসেছে। কিছু দূর গিয়ে কুষাণ কাইফার দিকে একটা হেডফোন ছুড়ে দেয়। একটা অডিও বুক দিয়ে দিচ্ছে, আরামসে শুনতে থাকো, আমাদের কথা বলতে কিচ্ছু শুনবি না। কাইফা মাথা নাড়ল। তাজ্জব বনে গেল নমিতা বিস্মিত কণ্ঠে বলল, আমাদের মধ্যে এমন কি কথা আছে যেটা কাইফা শুনতে পারবে না? ততক্ষণে কাইফা হেডফোনটা পরেও নিয়েছে। খোলা জায়গায় মাথা ঠেকিয়ে বাহিরটা দেখছে। শহরের হালকা কোলাহল ভেসে আসছে থেমে থেমে। কুষাণ নমিতার চোখে চোখ রেখে আবার চোখ ফেরায় সামনের দিকে। অনেক কথা আছে নেমো, যেটা কাইফার না শোনাই ভালো। একটা কথা বলতো আমাকে, এই বিয়েটা কি সত্যিই করতে চাস? নমিতা অবাক হলো না। শেষ রাতে ছাদের ঘটনার পর এগুলো তার কাছে স্বাভাবিক। নমিতা জবাব দেয়, অবশ্যই। কোনো সন্দেহ আছে? এখনো তুই আমাকে বুঝতে পারিস না, নাকি বুঝতে চাস না? নমিতার নজর তখন জানালার বাইরে, কণ্ঠে অনীহা। কি বুঝবো, কি বোঝার বাকি আছে? কুষাণ অধৈর্য কণ্ঠে শুধায়, কিচ্ছু বুঝতে হবে না তোর, জাস্ট ফিল কর আমার ভালোবাসাকে, মন থেকে অনুভব কর আমার অস্তিত্বকে। এখনো সময় আছে, একবার শুধু হ্যাঁ বলে দে, বাকিটা এক দূরিতে সামলে নেব। নমিতা ঘাড় ঘোরায়। একরাশ বিরক্তি ঝরে পড়ে গলায়। কিসের জন্য হ্যাঁ বলবো? শুনে রাখো, আমি কারোর সাথে ছলনা করতে পারবো না, আর না কখনো ছলনার আশ্রয় নেব। আমার হয়তো তোমাকে পুরোপুরি বুঝতে পারছি না আমি, তবে তোমার ভালোবাসা অনেক গভীর। আমি হয়তো তার যোগ্য নই, তাছাড়া তোমাকে সবসময় ভাইয়ের নজরে দেখি এবং দেখব। আকস্মাৎ হ্যাচকাটানে কিশোরী ছিটকে গিয়ে ধাক্কা খায় সুঠামদেহী এক বুকের বাঁধনে। মুখ লেপটে থাকে কুষাণের বুকে। এতটাই দৃঢ় সে বাঁধন যে সপ্তদশীর সমস্ত শক্তি তার কাছে হার মানে। রহস্যজনকভাবে হাসে কুষাণ। ক্ষুণ্ণ হয় দুজনের মাঝখানকার ব্যবধান। কুষাণ নেশালো কণ্ঠে বলে, শেষ রাতের কথা কি মনে করিয়ে দিতে হবে ম্যাডাম? এরপরও যদি ভাইয়ের নজরে দেখেন, তাহলে ভাইয়ের আমার মধ্যে পার্থক্যটা প্র্যাকটিক্যালি বোঝাতে হবে। বিস্ময়ে কিংকর্তব্য বিমর্ষে কী সব নির্লজ্জ মার্কা কথা বলছে লোকটা। নমিতার সুর চড়িয়ে বলে, আমার প্র্যাকটিক্যালি বোঝার কোনো প্রয়োজন নেই। আমার ছাড়ো, ছাড়ো বলছি, ভালো হবে না কিন্তু। নমিতা ওঠার চেষ্টা করে কিন্তু বারবার ব্যর্থ হয়। অমন বলিষ্ঠ পুরুষের সাথে কি পেরে ওঠা যায়? আমাকে থ্রেড দিয়ে কোনো লাভ নেই, কিছুই করতে পারবে না তুই আমার, কিন্তু আমি অনেক কিছুই করতে পারবো, দেখবি? নির্বাক হয়ে আটকে উঠল নমিতা। ঢোক গিলে শুষ্ক গলা ভেজায়। কিছু বুঝে ওঠার আগেই গাড়ির স্পিড কমিয়ে কোমল কাকনের ন্যায় গালে এলোমেলো চুমু খায় কুষাণ। হতভম্ব হতবাক চোখে তাকায় নমিতা। ভয়ার্ত গলায় বলে, কি করছে এসব? কাইফা দেখছে তো? ডেভিল হেসে আবদার করে কুষাণ। ভালো শোনাচ্ছে তো, আবার বল না রে, শুনতে ভালো লাগছে, অন্যরকম ফিল পাচ্ছে। মুখাবব শক্ত হয়ে যায় নমিতার। রুক্ষ গলায় শোনায়, তুমি যেটা করছো সেটা ভালোবাসা না, সেটা অসভ্যতা। একটু পর আমার অন্য কারোর সাথে বিয়ে, অথচ তুমি আমার অনুমতি ছাড়াই যা ইচ্ছে তাই করে যাচ্ছ। হয়তো তোমাকে কিছু করতে পারবো না, তবে ঘৃণা তো অবশ্যই করতে পারবো, তবে সেটাই হোক আমার হাতিয়ার।
নমিতা ছটফটানিতে হালকা করে দেয় বাঁধন। কুষাণ হাত সরাতেই দূরত্ব বাড়ায় নমিতা। জানালার সঙ্গে ঘেঁষে বসে সে। কুষাণ হু হু করে অট্টহাসিতে ভেঙে পড়ে। তাচ্ছিল্যের স্বরে অপমানসূচক বলে, এমনিতেও তোকে আমি বিয়ে করবো না, একটু মজা নিলাম আর কি। আমার বিয়ের সম্বন্ধ চলছে দুটো, দুজনে তোর চেয়ে সুন্দরী এবং স্মার্ট, পারিবারিক স্ট্যাটাস অনেক ভালো। এতক্ষণ তো জাস্ট ফান করেছে। তোর মতো আবেগে মেয়েকে চুমু খাওয়া খুব ইজি ব্যাপার, তাই সুযোগটা মিস করলাম না। চুপচাপ জমাট নীরবতায় চোখ ভরে পানি আসে নমিতার। কথাগুলো হৃদয়ে স্ফুলিঙ্গের ন্যায় জ্বলছে যায়। প্রথম ছোঁয়া কি এত সহজেই ভুলে থাকা যায়? কোনটা ভালোবাসা আর কোনটা মোহ তা বোঝার সঠিক জ্ঞান এখনো হয়নি কিশোরীর। কাজল লেপটে একাকার। এত সহজে অপমান করে দিল। চরিত্রে দাগ লাগানো যায় যার জন্য সেই কি সুন্দর নিখুঁত সত্যি কথাটা মুখের উপরে বলে দিল। অপমানটা রঞ্জে রঞ্জে ঢুকে গেছে, তবুও করুণ চাহনি তার। অনেক কিছু বলতে গিয়েও বলতে পারল না। মধ্য রাস্তায় আচমকাই বাগ দিয়ে ব্রেক কষল কুষাণ। কানে ব্লুটুথ গুজে দরজা খুলে বের হয়ে কারোর সঙ্গে কথা বলল। বেলা তখন 10:30। এতক্ষণে হয়তো বাড়িতে হইচই পড়ে গেছে, রান্না বান্না, সবার সাজগোজ, পরপক্ষের আয়োজন। মিনিট কয়েক পরেই ফিরে এলো কুষাণ। ধরাস করে গাড়ির দরজাটা লাগিয়ে একটা গান চাল, তবু কিনা হিন্দি ওয়েডিং গান, যেন বিয়েটা বাড়িতে নয় গাড়িতেই হয়ে যাবে। এদিকে নমিতা সব চিন্তা ঝেড়ে এখনো পার্লারে কখন পৌঁছাবে সেই চিন্তায় বুঁদ হয়ে আছে। নমিতা অধৈর্য গলায় বলল, মাঝ রাস্তায় গাড়ি থামানোর দরকার থাকার কারণটা কি? পার্লারে কখন পৌঁছাবো? দেরি হয়ে যাচ্ছে না? কুষাণ আপন মনে গান গাইছে। কাইফা কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই। জানলার ফাঁক গলিয়ে রোদের আলো মুখে পড়ায় পিটপিট করে চোখ মেলে তাকালো। কুষাণ গা ছাড়া ভাব নিয়ে জানালো, পার্লারে গিয়ে কি করবে? তোকে এখন কিডন্যাপ করে নিয়ে যাবো। কুষাণের ভাবলেশীন কথায় নমিতা মনে মনে ঘাবড়ে গেলেও তা প্রকাশ করতে পারল না। তেজি কণ্ঠে বলল, ফাজলামো বাদ দাও কুসুম ভাই, জোহরের আজানের পরপরই বরপক্ষ চলে আসবে, তাড়াতাড়ি চলো। কুষাণ ফোন ঘাটতে ঘাটতেই ডাক দেয়। কাইফা রে। কাইফা তখনই জবাব দেয়, জি ভাইয়া। এখান থেকে অটো করে বাসে যেতে পারবি না? কাইফা ধৈর্যজ কণ্ঠে প্রত্যুত্তর করে, অবশ্যই, কেন পারবো না? তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। অল দ্য বেস্ট ভাইয়া। নমিতা চমকে ওঠে, অবাক কণ্ঠে বলে, কাইফা তুইও? জি আপু, আমি সবসময় আমার ভাইয়ার পক্ষে ছিলাম। আমি সব জানি। ওই দিন যে তুমি ভাইয়ার ডায়েরিগুলো পড়ে থাকতে দেখেছিলে, আমি ইচ্ছে করেই ফেলে রেখেছিলাম। যদিও শিওর ছিলাম না তুমি পড়বে কিনা, তবে প্ল্যান সাকসেসফুল হয়েছে। ভাইয়াও জানতো না আমি যে এমন কিছু করব। এখন ভাইয়া যেটা বলবে চুপচাপ মেনে নাও। কান্নাকাটি করেও কোনো লাভ হবে না। নমিতার নাকের পাটা ফুলে ওঠে বারবার। কেঁদে দেওয়ার উপক্রম, তাকে এত বড় ধোঁকা। শাফিনকে ব্যাপারটা জানাবে কি করে? মোবাইলটাও তো সাথে আনেনি। সময়ের সাথে সাথে হৃদস্পন্দনের কম্পন বাড়ছে। রাগী কণ্ঠেই বলে ওঠে, সব কয়টা ধান্দাবাজ। আমি এত কিছু জানি না, আমাকে পার্লারে নিয়ে চলো। আমি না সেজে বিয়ে করব না। এখানে বসে থেকে কি কোনো লাভ আছে? মেকআপ করতে সময় লাগে তো, জানো না? কুষাণ শুভ্র শার্টের উপরিভাগের বোতাম দুটো খুলে মৃদু চুলকে হেয়ালি স্বরে বলে, তাহলে এখন কান্নাকাটি শুরু কর। গর্জে উঠল নমিতা। কান্না শুরু করব মানে? মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে বলছো কান্নাকাটি শুরু কর? চাওটা কি তুমি? তোর কি আমাকে পাগল মনে হয়? আমি এত টাকা খরচ করে মেকআপ করাবো, তারপর তোর ওই প্রেমিক শাফিনার জন্য ফ্যাচ ফ্যাচ করে কেঁদে আমার টাকা জলে ডুবাবি? এটা কি মগের মূল্য? টাকা কি কাছে ধরে? তাই মাঝরাস্তে গাড়ি থামিয়েছে। এখন কান্নাকাটির এপিসোড শুরু করে দে। কান্না করা শেষ হয়ে পার্লার নিয়ে যাব, তার আগে না। নমিতা ভ্রু কুচকে বলল, আরে আশ্চর্য তো, বিয়ের দিন কাঁদবো না? তাই বলে বিদায়ের কান্না মেকআপ নষ্ট হওয়ার ভয়ে সকালেই কেঁদে ফেলবো? আমি এতদিন কনফিউশনে ছিলাম, কিন্তু আজ নিশ্চিত হলাম তুমি আসলেই তোমার ব্রেইন পাইকারি ধরে গুলিস্তানে বিক্রি করে দিয়েছো। সাথে তোমার ব্রেইন বোনের ব্রেইনটাও। কুষাণ ঠোঁট কামড়ে হাসি সংবরণ করে বলল, এবার তোরটাও বিক্রি করে দেব, তারপর সেই টাকা দিয়ে হানিমুনে যাবো থাইল্যান্ড। বুঝছিস? এখন বেশি ব্যাক না করে চুপচাপ বসে থাক। নমিতা চুপ করে থাকে না। কথা চেপে রাখার স্বভাব তার নেই। তোমার টাকায় সাজতে আমার বইই গেছে। শাফিন বলেছে পার্লারের বিল সে দেবে, আমার বরের টাকায় সাজবো আমি, বুঝেছো? কুষাণ জ্বলন্ত দৃষ্টিতে তাকায়। ইচ্ছা করছে এক লাথি দিয়ে তোকে গাড়ি থেকে বের করে দিই। নয়তো ওই যে পচ পুকুরটা আছে না, ওখানে 1 ঘন্টা নাকানে চুপানি খাইয়ে তারপর হসপিটালে অ্যাডমিট করে দিয়েছে। আরেকবার শুধু জানোয়ারকে নিজের বর বলে দাবি করে দেখ। বিশ্বাস কর, আমি এটাই করব। এখানে তোর বাপ চাচাও নেই যে তোকে বাঁচাবে। এখানে আমার কথাই শেষ কথা। কাইফা কিলকিল করে হাসছে। নমিতা রাগী চোখে তাকালো কাইফার দিকে। নমিতার চাহনিতে কাইফা 2 হাত মুখে চেপে ধরে হাসি আটকানোর প্রয়াস চালাচ্ছে, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে বেচারি। তখনই আবিদা জেরিন চলে এসেছে। দুজনে গাড়িতে বসতেই কুষাণ দ্রুত স্টার্ট দিল।
সিরিয়াস ভঙ্গিতে বলল। মিশন কমপ্লিট। জেরিন হাঁপাতে হাঁপাতে উত্তর দেয়। হ্যাঁ রে দোস্ত, মিশন কমপ্লিট। অল্পের জন্য ধরা পড়ে যাচ্ছিলাম। শাফিনের লোকদের চোখে ফাঁকি দেওয়ার এতটাই সহজ কাজ ছিল না। আমাদের ফ্রেন্ডরা যদি সাহায্য না করতো তাহলে কখনোই পারতাম না রে। শাফিনের নাম শুনে সচকিত হয় নমিতা। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় পিছনে। বিচলিত হৃদয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, কিসের কথা বলছো তোমরা? শাফিনকে নিয়ে কি কথা বলছো? কুষাণ মিউজিকটা অফ করে দেয়। আবিদ শান্ত কণ্ঠে বলে, আগে ঘাবড়ে যেও না নমিতা। এখন যা শুনবে এবং দেখবে একদম ভেঙে পড়বে না। আমরা সবাই তোমার সাথে আছি। সব প্রমাণ সহ নিয়ে এসেছি। তুমি যার সঙ্গে রিলেশন করছো, মানে ওই শাফিন নামের ছেলেটা তোমাকে মিথ্যা বলেছে। সে আগে থেকেই বিবাহিত। তুমি যাকে তার ভাবি বলে জানো, আখি নামের মেয়েটা ওর স্ত্রী। আমরা খবর নিয়ে জানতে পেরেছি আখি কোনোদিনও মা হতে পারবে না। তাই সে অ্যাড্রেস চেঞ্জ করে তোমাকে বিয়ে করছে। কারণ ওর আসল বাড়ির সন্ধান জানলে আমরা হয়তো আরো অনেক কিছু আগে জেনে যেতাম। শাফিনের কোনো ভাইই নেই। ওরা এক ভাই এক বোন। তোমাকে শুধু সন্তানের জন্য বিয়ে করছে। সন্তান পাওয়ার পর তোমাকে ছুঁড়ে ফেলতে তারা 2 মিনিটও সময় নেবে না। সতীনের সংসার করা এতটাও ইজি নয়। বিশ্বাস না হলে এই যে দেখো প্রমাণ। নমিতার মাথায় যেন হঠাৎ করে আকাশ ভেঙে পড়ল। পায়ের তলায় মাটি সরে গেছে। হৃদয়ে বজ্রপাতের মতো ফাটল ধরেছে। সাফিনা রাখে বেডরুমে 3-3টে ক্যামেরা রাখা হয়েছিল। বিয়ে উপলক্ষে বাড়ি ডেকোরেশন করতে আসা লোকদেরকে দিয়ে বিনিময়ে টাকাও দিতে হয়েছে তাদের। তাদের অন্তরঙ্গ ভিডিও দেখে খিচে উঠল নমিতা। চোখ বন্ধ করে ফেলল মুহূর্তে। নমিতার অস্বস্তি বুঝতে পেরে কুষাণ ফোনটা নিয়ে ভিডিও বন্ধ করে দিল। সাফিনা রাখির রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেটের কাগজপত্র ফটোকপি সহ তাদের বিয়ের ফটো আবিদ নমিতার হাতে দিল। সাফিনের আসল বাড়ির ঠিকানা ছদ্মবেশে গিয়ে কয়েকজনের জবানবন্দিও নিয়েছে। ওই দিন সকালে জেরিন দৌড়ে এসব তথ্যের ধারণাই দিয়েছিল, তার জন্যই সকাল সকালে বেরিয়ে যায় দুজনে। সবকিছু দেখে মানতে পারল না নমিতা। এত বড় ধোকাটা সহ্য করতে পারল না সে। ঝরঝর করে পড়ছে অশ্রু। ঠোঁট নাড়িয়েও ভেতর থেকে কোনো কথা আসছে না। শব্দহীন এক বিষয়ে জমে গেল তার মুখ। এক দমকা হওয়ায় মনের দুঃখে সশব্দে কেঁদে দেয় নমিতা। কুষাণ ড্রাইভ করতে করতেই বলে, দ্রুত কান্নাকাটি শেষ কর। ঠকবাজের জন্য কান্না করার কোনো মানেই হয় না। একদম স্বাভাবিক থাকবে। ওর কৃতকর্মের শাস্তি তো সকলের সামনেই দেব। আর তোর শাস্তি সেটা এখন নাই বললাম। আগে বাসায় পৌঁছাতে দে, তারপর দেখিস তোর কি হাল করি। জেরিন মুচকি হেসে বলে, এমনিতেই বেচারি কষ্টে আছে, তার উপর ভয় দেখাচ্ছিস। এটা কিন্তু ঠিক না কুশ। এসব বলে তোকে বিয়ে করতে রাজি হবে? বাচ্চা মেয়ে একটা, ভুল না হয় করেই ফেলেছে। এর জন্য এত নির্দয় হোস না। নিমু, তুমি কাঁদো না। তোমার বিয়ে ধুমধাম করেই হবে। এই বিশ্বাসঘাতকতাকে ভুলে যাও। তুমি না স্ট্রং গার্ল। নমিতা নিঃশব্দে কেঁদেই চলেছে। কুষাণও আর কিছু বলে না। এত বড় ধাক্কাটা যখন খেয়েছে একটু তো কাঁদবি। পার্লারে পৌঁছেও নমিতার কান্না থামেনি। প্যাচ প্যাচ করে কেঁদেই চলেছে। যদিও কান্নার গতি আগের চেয়ে অনেকটা কমেছে। জেরিন আর কাইফার সাজ প্রায় অর্ধেকই হয়ে গেছে। শাফিনদের দেওয়া গয়না আর শাড়ি সব গাড়িতেই ফেলে এসেছে কুষাণ। নমিতা সাজবে তার দেওয়া শাড়ি আর গয়না পরে। অন্য কারোর টাকায় নিজের বউকে সাজাতে সে দেবে না। এমনকি দায়ও নি। গায়ে হলুদের লেহেঙ্গা থেকে শুরু করে সব কুষাণ আর কুষাণের বাবার টাকাই কেনা। বিরক্ত হয় কুষাণ। এতক্ষণ ধরে কাদার কি মানে আছে? নমিতাকে আলগুছে জড়িয়ে ধরে অনুরাগের সুরে বলে, আর কাঁদিস না জান, চোখ দুটি লেবুর মতো মোটা হয়ে যাচ্ছে। আমি আছি তো নাকি? নমিতা কান্না জড়িত গলায় জবাব দেয়, আমার বিয়েটা ভেঙে গেলে বাবা মায়ের কি অবস্থা হবে ভাবতে পারছো? ওনারা আমার চেয়েও বেশি ভেঙে পড়বেন। মানুষ খারাপ কথা বলবে, আঙুল তুলবে আমাদের দুই বোনের ওপর। আমার আর বিয়েই হবে না। তাহলে সে যে কি করব? চলো না বাসায় চলে যাই, সবাইকে বলে দিই বিয়েটা হবে না। কুষাণ আলতো হাত বুলায় মেয়েলি সিল্কি চুলে। শান্ত কিন্তু গভীর কণ্ঠে বলে, কাউকে এখন কিচ্ছু জানাতে হবে না। তোর বিয়ে আজই হবে। সেসব নিয়ে চিন্তা করিস না। দ্রুত রেডি হয়ে নে, তাহলে দ্রুত বাসায় যেতে পারবো। নমিতার কান্নার বেগ বেড়ে যায়। সিক্ত চোখে তাকিয়ে মিনমিনে স্বরে বলে, কে বিয়ে করবে আমায়? তোমার তো সীমার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। কুষাণ ফিক করে হেসে ফেলে। আলতো হাতে নমিতার চোখের পানি মুছে দেয়। আগে বাসায় যাই, তারপর দেখছি পাত্র কোত্থেকে ম্যানেজ করা যায়। আর কোনো কথা না, এখন চুপচাপ রেডি হয়ে যা। কুষাণ পকেট থেকে রুমাল বের করে। রুমালটা বাড়িয়ে দেয় নমিতার দিকে। নমিতা সেই রুমালে নাক মুছতে মুছতে বলে, আমি বিয়ে করবো না কুষাণ ভাই। তোমার কষ্ট করে পাত্র খোঁজা লাগবে না, এমনিতেই অনেক করেছো। তাছাড়া আমি কি খেলনা পুতুল যে যার তার সাথে বিয়ে করে নেব? আমি এখন থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করব।
সবার কথা মতো চলবো, তবু আমাকে যার তার সাথে বিয়ে দিয়ে দিও না। ছোট মানুষের মতো ঠোঁট ভেঙে কাঁদছে নমিতা। তা দেখে হাসলো কুষাণ। কেমন করে বাচ্চাদের মতো বায়না করছে, নাকের ডগা লাল টুকটুকে হয়ে গেছে, তিত্তির করে কাঁদছে নরম ঠোঁট জোড়া। কুষাণ সরু চোখে 2 মিনিট সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আলগোচেই হাসলো। কানে কানে ফিসফিস করে বলল, তুই কি কান্না বন্ধ করবি না? নমিতা ডান বায়ে মাথা নাড়ল, যার অর্থ না, অর্থাৎ সে কান্না থামাবে না। কুষাণ একটু আহ্লাদ নিয়েই বলে, আর কান্না করিস না জান, চেহারা গ্লো নষ্ট হয়ে যাবে তো। কেমন হয়ে গেছে সুন্দর মুখটা, তোর চোখে পানি মানায় না। এখন যদি কান্না থামাস তাহলে খুব শীঘ্রই বুলডোজার দিয়ে হানিমুনে যাব। আর যদি আমার কথা না শুনিস তাহলে শাফিনের সঙ্গে বিয়ে দিয়ে দেব। বলে কুষাণ নমিতাকে রেখে বাইরে চলে যায় আবিদের কাছে। বুলডোজার দিয়ে হানিমুনে যাবে শুনে এক মুহূর্তের জন্য হেসেই ফেলে নমিতা। বুলডোজার দিয়ে কেউ হানিমুনে যেতে পারে, আজই শুনল সে। ফের পাঞ্চে মুখ করে চেয়ারে গিয়ে বসলো সে। কোনটা রেখে কোনটা চিন্তা করবে বুঝতে পারছে না। তারপর পার্লারের লোকজন তাদের কাজ শুরু করে দিল। ফেরার পথে ঘটে ঘোর বিপত্তি। 2টো গাড়ি পিছু নেয় কুষাণের গাড়ির পেছনে। তবে কুষাণ বিকল্প রাস্তা আগেই ভেবে নিয়েছিল বলে সেই পথে গাড়ি চালায়। সবার প্রাণ তখন হাতের তালাতে এসে গেছে। এর আগে তো কুষাণ বলেই দিয়েছিল, চেনা নেই জানা নেই এমন একটা ছেলের সঙ্গে প্রেম করেছে যার জন্য এখন আমাদের সবার যেমন সংসারের মুখে পড়তে হচ্ছে। আবিদ, এই কোতের হাতে তুলে দিয়ে আয়। এই বেকুবের জন্য সবাই জীবন দেবো নাকি? অভিমানে কিশোরী চোখে জল জমে, আবেগ ভেজা চোখ। কিঞ্চিত ব্যথা হলো বুকের বাঁ পাশে। সেও কি কোনো অংশে কম? নির্দ্বিধায় কাট আওয়াজে বলে দিল, আবিদ ভাইয়া, ওকে বলে দিন গাড়ি থামাতে। আমার জন্য এতগুলো মানুষের জীবন হুমকির মুখে পড়তে পারে না। এর চেয়ে ভালো আমি একাই মরি। থামাতে বলেন গাড়ি। টিস্যু দিয়ে চোখের নিচ বারবার মুছতে শুরু করে তার। কুষাণ দরাজ গলায় বলে, সেটা প্রেম করার আগে মনে ছিল না, আর মনে থাকবেই বা কি করে? হৃদয়ে ভালোবাসার উতাল পাতাল ঢেউ, কারণ তার বয়স খুব বেশি হয়ে গেছে কিনা। প্রেম না করলে হবে কি করে? উতাল পাতাল ঢেউয়ে কাউকে ভাসাতে হবে তো। শেষের কথাটা দাঁত পিষে বলল কুষাণ। যখনই ভাবে নমিতা তাকে রেখে অন্য কাউকে ভালোবেসেছে, কথা বলেছে, হেসেছে, ছুতে দিয়েছে, তখনই সব ভুলে হিংস্র হয়ে ওঠে। নিজেকে সামলাতে পারে না। মনে হয় এখনই দুটোকে মেরে ফেলতে। নমিতা মুখ শক্ত করে বসে থাকে, কিছু বলে না, কারণ সবকিছুর জন্য সেই দায়ী। কথা তো কিছু শুনতেই হবে। কুষাণ কি আর তাকে কখনো ছেড়ে দেবে? লাল টুকটুকে লেহেঙ্গায় আবৃত নমিতা, কুষাণের পরনে শুভ্র রঙের শেরওয়ানি। পাত্রপক্ষ এসে বসে রয়েছে ড্রয়িং রুমে। অজানা কোনো এক কারণে পাত্রপক্ষের আসা লোকজন খুবই কম। আনন্দমুখর পরিবেশ, সকলের মুখেই হাসি যেন উপচে পড়ছে। সবার হাস্যরত বদন একবার দেখে নেয় নমিতা। কুষাণ নমিতার হাতটা ছেড়ে দেয়। নমিতা মনের জোর বাড়ালো, শক্ত করলো নিজেকে। হেঁটে সকলে শাফিনের সামনে গিয়ে দাঁড়ালো। তার মনে কোনো ভয় নেই, দ্বিধা নেই। সবাই জিজ্ঞেস করে এত দেরি কেন হয়েছে। শাফিনের পাশে বসতে বলে নমিতার মা। নমিতা ঠায় দাঁড়িয়ে থাকে। আকস্মাৎ জোরালো কণ্ঠে বলে ওঠে, এ বিয়ে হবে না। আচমকা উপস্থিত সবার দৃষ্টি পড়ে নমিতার উপরে। দেয়ালে ধাক্কা খায় শব্দগুলো। সবাই অবিশ্বাস্য নয়নে গুঞ্জন শুরু করে দেয়। মাহমুদা বেগম করুণ দৃষ্টিতে তাকালেন কুষাণের দিকে। তবে হানিফ তরফদার একদম স্বাভাবিক। নমিতার মা, বাবা, ভাই, বোন সবাই যেন পিলে চমকে উঠল। শাহনাজ বেগম উদ্বেল স্বরেই বললেন, এইসব কি বলছিস নিমু? বিয়ে হবে না মানে? নমিতার সোজা সবটা জবাব, যা বলছি ঠিকই বলেছি। আমি এতদিন ভুল ছিলাম, কিন্তু আমার চোখ আজ খুলে গেছে। ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম আমি। তাই বলে আমাকে বাজেভাবে ঠকানো যে মাস্টার প্ল্যানটা তৈরি করেছিল, সেটা এখন পরিষ্কার হয়ে গিয়েছে। তবে মানতেই হবে চক্রান্তটা অনেক নিখুঁত ছিল। কিন্তু আফসোস, আমাকে বোকা বানাতে পারলেও আমার কুষণ ভাই, জেরিন আপু আর আবিদ ভাইয়াকে বোকা বানাতে পারোনি। সব চক্রান্ত করে ফাঁস করে দিয়েছে তারা। শাফিন বিস্ফোরিত নেত্রে আশ্চর্য স্বরে প্রশ্ন ছড়ে, এসব কি বলছো নিমাই? কিসের চক্রান্ত, কিসের মাস্টার প্ল্যান? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, তুমি কিছুই বুঝতে পারছো না? না, ওকে ফাইন, আসো তোমায় বুঝাই। কুষাণের হাত থেকে প্রমাণগুলো এনে সবার সামনে উঁচু করে ধরে বলল, এগুলো তাহলে কি? আখি তোমার ভাইয়ের স্ত্রী নয়, কারণ তোমার তো কোনো ভাইই নেই। আখি তোমার স্ত্রী। তোমার স্ত্রী থাকা সত্ত্বেও আমার থেকে সবটা লুকিয়েছো তুমি। আমি এটাও জানতে পেরেছি তোমার প্রথম স্ত্রী কোনোদিনও মা হতে পারবে না, তাই আমাকে বিয়ে করছো তুমি। তোমাদের আশা পূরণ হওয়ার পর ছুঁড়ে ফেলতে চেয়েছিলে আমায়। হ্যাঁ, ছি শাফিন, আমার সঙ্গে এত বড় প্রতারণা করতে একটু বিবেকে বাঁধলো না তোমার? কি ক্ষতি করেছিলাম আমি তোমার?
কেন ঠকালে আমায় এইভাবে? গ্রামের মেয়ে বলে এতই সহজ সরল ভেবেছো যে এত খারাপভাবে ঠকানোর চিন্তা ভাবনা করলে? হানিফ তরফদার ধিক্কার জানালেন সাফিনের পরিবারকে। একজনের মুখ থেকে আরেকজনের মুখে গুঞ্জন তখনও চলমান। এবার কুষাণ এগিয়ে এলো, নমিতাকে হাত দিয়ে সন্তর্পণে সরিয়ে দিল তার পেছনে। কুষাণ উচ্চস্বরে বলল, আমাদের মাঝে কি কথা বলতে আসবে না? ফোনের স্ক্রিনে সেই ভিডিওটা বের করে সাফিনকে বলল, নিজের মুখে সবটা স্বীকার করবি, নাকি সবাইকে সিনেমা হলের পর্দায় তোদের বেড সিন দেখাবো? আখির চোখে ভয়। সাফিনের বাবাও শুকনো ঢোক গিললেন। সাফিন হঠাৎই হেসে ওঠে, হাসির শব্দে ঝংকার তুলে চারপাশে। সেই শব্দে আখিও ভয়ে দূরে ঠেলে ক্রুর হাসে। ব্যাগ থেকে একটা রিমোট বের করে সাফিনের হাতে দেয়। সাফিন রিমোটটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, কাজী সাহেব, আপনি কি এখন বিয়ে পড়ানো শুরু করবেন নাকি প্রাণ হারাতে চান? কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ল কুষাণের। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে রয়েছে দেখে নমিতাকে সোফায় বসালো। বেচারি এখনো ফুপিয়ে কাঁদছে। সুঠামদেহী পুরুষটি শটান হয়ে দাঁড়ালো সাফিনের সামনে। রক্তিম চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। সাফিনের যেন তাতে কিছুই যায় আসে না। কুষাণ নিরাট কণ্ঠে জানতে চাইল, এত কিছুর পরও তোর বিয়ে করার শখ মেটেনি? নির্লজ্জতার একটা সীমা আছে। নেমুকে কোনো মতে তুই বিয়ে করতে পারবি না। তোদের একটা সুযোগ দিচ্ছে, আজ এই মুহূর্তে এখান থেকে সশরীরে বের হয়ে যা, নয়তো ফল কিন্তু খারাপ হয়ে যাবে। আরে আজব তো, বিয়ে করতে এসে বউ রেখে যাব? আমার বেডরুমে ক্যামেরা বসিয়ে আমার আর আমার স্ত্রীর প্রাইভেট মুহূর্ত ভিডিও করেছিস, আমার ভালোবাসার সম্মানে চড়াঘাত করেছিস। এবার তোর বোনের সাথে রোমান্স করে ভিডিও বানাবো, না তা কি করে হয়? লোকজন দেখবে, জানবে তোর বোনের ফিগার। এই জঘন্য কথাগুলো শুনে কুষাণ আর সহ্য করতে পারে না। চোখে রক্ত চচ্চর করে ওঠে। মুহূর্তেই এক ঘুষি মেরে সাফিনের নাক চেপে দেয়। চারদিকে তীব্র হট্টগোল। নমিতার অন্তর জুড়ে ছড়িয়ে পড়ে ঘৃণার আগুন। ঘৃণায় গা গুলিয়ে আসে। এমন একটা মানুষকে ভালোবাসার অপরাধে নিজেকে জুতাপেটা করলেও কম হয়ে যাবে। নাজিম তরফদার আর আবিদ কুষাণকে জাপটে ধরে রক্তপাত করা থেকে আটকাচ্ছে। কুষাণ কন্ট্রোল হারিয়ে ফেলেছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে সে। তার ভালোবাসার গায়ে কলঙ্ক লাগানোর দুঃসাহস দেখালো কি করে? রক্তপাতের মাধ্যমেই সেই দাগ মুছবে আজ। হিংস্রাত্মক হয়ে উঠেছে মুহূর্তেই। জ্যান্ত পুঁতে ফেললেও তার মনের দহন মিটবে না। সাফিনদের পরিবারও ক্ষিপ্ত হয়। সাফিন রিমোটটা নিয়ে দাপট দেখিয়ে বলল, তোর এই আগুন, এই পাওয়ার সব গড়িয়ে যাবে এক সেকেন্ডেই। এক চাপেই ধ্বংসস্তূপে পরিণত হবে এই বাসা। মাটির সঙ্গে মিশে যাবে সবাই। তোর সামনে দিয়েই বিয়ে করে নিয়ে যাব, তুই কিচ্ছু করতে পারবি না। চারপাশে উত্তেজনার বিস্ফোরণ। মানুষ হুড়মুড় করে বেরিয়ে যেতে চাইছে। রাহেলা বানু চুপ করে বসে আছে। সেসব দেখছেন আর পান চিবোচ্ছেন। কুষাণের উপরে তার চারপাশে উত্তেজনার বিস্ফোরণ। মানুষ হুড়মুড় করে বেরিয়ে যেতে চাইছে। রাহেলা বানু চুপ করে বসে থেকে সেই সব দেখেন আর পান চিবোচ্ছেন। কুষাণের উপরে তার সম্পূর্ণ ভরসা আছে। এতক্ষণে সবাই বুঝে গেছে বাসায় বোম আছে। তৎক্ষণাৎ কোনোই উঠিয়ে কুষাণ সবাইকেই থামায়। তীব্র দৃষ্টি ছুড়ে দেয় চারিদিকে। সবাই থেমে গেলেও চেঁচামেচি কমেনি। আচ্ছা, তোরা তুই পাওয়ার যে এক টিপে আমাদের শেষ করে দেবে, তাহলে শেষ কর। এখনই চাপ দে। তোর বুকে যদি এত হ্যারামি থাকে তাহলে এখনও রিমোটের বাটন চাপ দে। এক পা এগিয়ে আসে কুষাণ, যেন আসনি ঝড় মুখেই আসছে। ছাড়খাড় করে ফেলবে মুহূর্তেই। কুষাণের কণ্ঠে আগের মতোই পাগলামি। কি হলো, ভয় পাচ্ছিস? তোর যদি এতই ভয় হয় তাহলে পরিবার নিয়ে বাসা থেকে বেরিয়ে যা, তারপর রিমোটের বাটন চাপ দে। আমরা সবাই এখানেই দেখব, দেখি তোর কত ক্ষমতা। সাফিনের মাঝে কোনো হেলদোলি নেই। ঠোঁটে এখনো শয়তানি হাসি। আবিদ পেছন থেকে ডেকে বলল, আমি কখনো বোম ব্লাস্ট দেখিনি, কিন্তু আমার বন্ধুর রাগ দেখেছি। পারলে এখনই টিপ দিয়ে দেখো, আমরাও দেখি তোর বুকে কত হ্যাডাম আছে। হানিফ তরফদার বললেন, কুষাণ, পাগলামো ছাড়ো। এখনই বাসা থেকে বের না হলে আমাদের সাথে সবার প্রাণ যাবে। এতগুলো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। সবাইকে নিরাপদ আশ্রয়ে নেয়ার ব্যবস্থা করো। সবার ভয়ার্থক গলায় হানিফ তরফদারের সাথেই সহমত পোষণ করলো। ততক্ষণে কুষাণ ছো মেরে রিমোটটি নিয়ে নিয়েছে। সাফিনের মুখ পুরো হা হয়ে গেছে। কুষাণ হাসতে হাসতেই বলল, কোন বাটনে চাপ দিলে এই বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হবে? এই বাটন নাকি এই বাটন? সাফিনের পরিবার বেরোতে চাইলেও বেরোতে দেয় না আবিদ আর জেরি। ছোট বাচ্চাগুলোর চোখেও যেন আতঙ্ক। মাহমুদা বেগম আর শাহনাজ বেগমও কুষাণকে বোঝাতে পারছে না। ভীতিকর পরিবেশ। সাফিন নিজের দাপটকে মাটি চাপা দিয়ে বলল, কুষাণ, ভুলেও চাপ দিস না। আমি সত্যি এই বাড়িতে বোম রেখেছি। আমি জানতাম তোরা আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেই ফেলবি, তাই বোমা রেখেছি বাড়িতে। একদম বাটনে টিপ দিবি না, নয়তো কেউ বাঁচবে না।
কুষাণ আর আবিদ হাসতে হাসতে একটা বাটনে চাপ দিল, কিন্তু কিছুই হলো না। আরেকটা বাটনে চাপ দিতে নিবে অমনি শাফিন এসে ছোঁ মেরে নিতে চায়, কিন্তু তার আগেই কুষাণ সরিয়ে নেয় রিমোটটা। কুষাণ সরে যায় সেখান থেকে। নমিতার কাছে গিয়ে দাঁড়াতেই টলমলে চোখে তাকায় মেয়েটা। দুজনার দৃষ্টি দুজনাতেই নিবদ্ধ। ওই অবস্থাতেই নমিতার হাত দিয়ে রিমোটের বাটনে চাপ প্রয়োগ করে কুষাণ। শাস্তিটা নিমো নিজের হাতেই দিক, কিন্তু আশ্চর্য কাণ্ড, বাসায় তো ছাড় আশেপাশে কোথাওই বোম ব্লাস্টের শব্দ শোনা যায়নি। কুষাণ আর আবিদ উচ্চস্বরে হেসে উঠল আবারও। তাচ্ছিল্য করে বলে, কোথাও বোম ব্লাস্ট হলো না তো? শাফিনও এতক্ষণে চিন্তায় পড়ে গেছে। সে তো আসল বোমই রেখেছিল, তাহলে ব্লাস্ট হলো না কেন? আবিদ সিরিয়াস ভঙ্গিতেই বলে, ওটা মনে হয় পারমাণবিক বোমা নয়, ওটা পটলের বোমা, তাই ফাটতে ভুলে গেছে। দুই বন্ধু হাত মিলিয়ে হো হো করে হেসে উঠল। শাফিনকে চিন্তামগ্ন দেখে কুষাণ বলে ওঠে, বোমটা তুই বাড়িতে রেখে এসছি। শাফিনের বাবা ভয়ে আতকে ওঠেন। বাসায় শাফিনের মা আছে, ওর আবার কিছু হয়ে যায়নি তো? তিনি দ্রুত কল করেন বাড়ির নাম্বারে। ওদিকে শাফিন তার মায়ের কথা ভেবেই কুষাণকে অকথ্য কথায় গালাগালি শুরু করে দিয়েছে। শাফিনের বাবা ফোন করে জানতে পারেন বাড়িতে কিছুই হয়নি, সবকিছু ঠিকই আছে। কুষাণ আরাম করে নমিতার সঙ্গে বসে, হিয়ালি ভাব নিয়ে শরীর টান দিয়ে বলে, বোমটা তোর বাড়িতে নয়, ফার্ম হাউসে রেখে এসছে। চমকে ওঠে শাফিন। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। শাফিনের সঙ্গে আখিরও ঘাম বেরিয়ে গেছে। ততক্ষণে কল চলে এসেছে ফার্ম হাউসের অর্ধেক অংশে বোম ব্লাস্ট হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে রাখা আছে কোটি কোটি টাকার ড্রাগস। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে শাফিন। দৌড়ে যেতে যেতেই বলে, তোদের সব কটাকে পরে দেখে নেব। আরে যা যা, আগে নিজের গা বাঁচা, তারপর না আমাদের সঙ্গে হিসেব নিকেশ করবি। আমি ইচ্ছে করি ফার্ম হাউসের অর্ধেকটা অংশ আমানত রেখেছে। আবিদ বলে, এতক্ষণে ওই জায়গায় পুলিশ চলে গেছে হয়তো, সে কখন থানায় জানিয়ে এসেছি। কুষাণ তার বাবাকে বলল, চলো বাসার নিচে গিয়ে ক্লাইম্যাক্সটা দেখে আসি। অনেক মানুষ কুষাণের পিছন পিছন নিচে নামলো। নিচে নেমে দেখে তাদের বাসার নিচেই পুলিশ শাফিনদের আটক করে ফেলেছে। রক্ত ঝরছে শাফিনের চোখে। সব পরিবারে হাজতে নিয়ে যেতে শুধুমাত্র কুষাণেরই জন্য হচ্ছে। একজন অফিসার এসে কুষাণের সাথে হ্যান্ডশেক করলো। অফিসারটা কুষাণের স্কুল জীবনের বন্ধু। কাজী সাহেব চলে যেতে নিলে হানিফ তরফদার বললেন, কোথায় যাচ্ছেন? আপনার কাজ এখনো শেষ হয়নি, সবাই উপরে আসুন। যথারীতি সবাই পুনরায় 3 তলার ফ্ল্যাটে ঘুরে গেল। নমিতা আগের জায়গায় ঠায় বসে আছে। রাহেলা বানুও নিজের জায়গা থেকে নড়েননি। সবাইকে হানিফ তরফদার বসালেন। নাজিম তরফদার আর শাহনাজ বেগম কাঁদছেন। এক মেয়ে পালিয়ে গেল, আরেক মেয়ের এমন একজনকে পছন্দ করলো যে একজন সন্ত্রাস। বিয়েটা ভেঙে মেয়ের প্রাণ বেঁচেছে, কিন্তু দুর্নাম থেকে রক্ষা করবে কি করে? গ্রামের মানুষ একটু হলেই 3 গুণ বাড়িয়েই বলে। মুখ দেখাবেন কি করে গ্রামের মানুষদের সামনে? মা বাবার মনের অবস্থা বুঝতে পেরে নিকিতাও কাঁদছে। হানিফ তরফদার সকলের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, নিমু আমার আর একটা মেয়ে, বয়সের তাড়নায় হয়তো ভুল মানুষকে পছন্দ করেছিল, কিন্তু নিমুর মান সম্মান আমাদের পরিবারের সঙ্গে জড়িয়ে আছে। হানিফ তরফদারের মুখের কথা কেড়ে নিয়ে আফসানা তরফদার বললেন, ঠিক বলেছো ভাইজান, দুটো বোন আমাদের বংশের মান সম্মান নিলামে উঠিয়েছে। একজন তো আমার শ্বশুরবাড়ির সম্মানটাও মাটিতে মিশিয়ে দিয়েছে। আমার ছেলেকে কেড়ে নিয়েছে আমার থেকে। এদের সাথে চিরতরের সম্পর্ক শেষ করে দাও, এরা এটারই যোগ্য। আফসানার কথায় নাজিম তরফদার আরো ভেঙে পড়লেন। রাগে নিকিতার গালে জোরে থাপ্পড় মারলেন। গালে হাত রেখে কাঁদছে মেয়েটা। মমিতার কাছে যাওয়ার আগেই ঢাল হয়ে দাঁড়ালো কুষাণ। রাহেলা বানুও আফসানার কথাকে সম্পূর্ণ সহ্য করে নিজের মতামতটুকু দিলেন। আজীবন মুখ বুজে সহ্য করে আসছি বলে এখন যে সহ্য করব এমনটা ভাবিস না আফসানা। আমি তোর সৎমা হয়েও তোকে কখনো কষ্ট দেইনি, দু কথা শোনাইনি। হানিফকে আমার বড় পুত্র বলে জানি। সবসময় তুই যা নয় তাই বলে যাস, সবসময় সহ্য করি আমি। তবে আজ আমি বলবো, হানিফের কাছে কিছু চাইবো। নিমুকে এত বড় ঠকবাজের হাতে থেকে কুষাণের রক্ষা করেছে। আমি চাই কুষাণ এবার আমাদের পরিবারের সম্মান বাঁচানোর দায়িত্ব নিক, নিমুকে স্ত্রী হিসেবে গ্রহণ করুক। আফসানা তরফদার হাঁ হয়ে গেছেন। কুষাণের নত মস্তিষ্কে নরম গলায় বলল, এ হয় না দাদু, নিমু আমার বোন হয়। হঠাৎ করে বিয়ে করাটা ঠিক নয়, মানসিক প্রস্তুতিরও একটা ব্যাপার আছে।
হানিফ তরফদারকে রাতেই কুষাণ সব শিখিয়ে পড়িয়ে রেখেছে। কুষাণ এক ইশারা দিতেই তিনি চটজলদি বললেন, মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য পরে অনেক সময় পাবি, তবে বিয়ে তোকেই করতে হবে এবং আজকেই করতে হবে। বিয়ের পর না হয় নিমু ইন্টার পাস করা অবধি গ্রামেই থাকবে, ততদিনে তুই পড়াশোনাটা শেষ কর। এই সম্বন্ধে কারো কোনো আপত্তি আছে? কুষাণ বিড়বিড় করে বলে, বললেই হলো, মগের মূল্যক নাকি যে বিয়ে করে 1 বছর বউ ছাড়া থাকতে হবে? আমি কি একটু বেশি বলে ফেললাম? মাহমুদা বেগম বললেন, আমাদের পরিবারে কারো আপত্তি নেই, আপত্তি থাকার প্রশ্নই ওঠে না। নিমুকে আমি আমার একমাত্র পুত্রবধূ হিসাবে গ্রহণ করে নিলাম। নাজিম তরফদার জড়িয়ে ধরলেন হানিফ তরফদারকে। এই মুহূর্তে এমন কিছু হবে তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। ভাইজান, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। তোমার মতো মহান হৃদয়ের মানুষ আর দুটো হয় না। ঋণের কথা আসছে কোথা থেকে? কিছু না ভেবে মেয়েকে সারা জীবনের জন্য আমার ঘরে পাঠিয়ে দিচ্ছিস, এটা কি কম? একদম কাঁদবি না, নয়তো এই বয়সে আমার হাতে মার খাবি। সীমা এতক্ষণে তবদা লেগে গেছে। নমিতার বিয়ে যদি কুষাণের সাথে হয় তাহলে তার কি হবে? তার ফুপু সকালে এক কথা বলল আর বিকেল হতেই এত সহজেই রং পাল্টে ফেলল। সীমার বাবা বিস্মিত কণ্ঠে বললেন, এই তুই কি বলছিস মাহমুদা? আজ সকালেই না আমার মেয়ের সঙ্গে তোর ছেলের সম্বন্ধ হলো, তাহলে নিমুকে বিয়ে করবে কেন? আফসানা বেগম সুযোগের সদ্ব্যবহার করলেন। ঠিক বলেছেন, এরা নিজেদের ইচ্ছাটাকে কুষাণের কাঁধে চাপিয়ে দিচ্ছে। এটা অন্যায়। এখানে আরও ছেলে আছে, তাদের মধ্যে কাউকে বিয়ে করতে বলুক, কুষাণকে কেন করতে হবে? পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। নমিতার এক খালাতো ভাই হয়তো প্রস্তুতি নিচ্ছে কিছু একটা বলার। তার নিমুকে কি অন্য কেউ নিয়ে যাবে? না, এ হতে পারে না। এত কষ্ট কি সে এমনি এমনি করেছে? কুষাণ দ্রুত গলায় শুধালো, আমার পরিবার যখন চাইছে নিমুকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করি, তাহলে আমার দ্বিমত করার কোনো প্রশ্নই ওঠে না। আমি বিয়েতে রাজি। আমার পরিবারের সম্মান রক্ষার্থে নিজের জীবন অবধি দিতে পারি। সেখানে নিমুকে বিয়ে করা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আই হোপ নিমুরও কোনো আপত্তি থাকবে না। নমিতা নিচু গলায় কাইফাকে বলে, দেখেছিস তোর ভাইয়ার নাটকটা দেখেছিস? সবাই বলছে বলে নাকি বিয়ে করতে চাইছে, অথচ আমাকে কিডন্যাপ করে বিয়ে করার প্ল্যান করেছিল। পরে হয়তো খোঁচা দিয়ে বলবে তোকে বিয়ে করতে চাইনি, সবাই জোর করে করিয়েছে। দেখেছিস কি ধরিবাজ। কাইফা ঠোঁট টিপে হাসে। অনেক জোর ঝামেলার পর কুষাণ ও নমিতার বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। আজ থেকে শুরু হলো দুটো মানুষের একসাথে পথ চলা। দুটো হৃদয়, দুটো পরিবার এক সুতোয় বাঁধা পড়ল। একজোড়া দৃষ্টি একে অপরকে প্রতিশ্রুতি দিচ্ছে এক নতুন অধ্যায়ের সূচনায়। ভালোবাসায়, সুখে দুঃখে একে অন্যের পাশে থাকার এবং একসাথে বেঁচে থাকার অঙ্গীকার আবদ্ধ হলো দুইজন। নমিতার কাছে এখনো সব স্বপ্নই মনে হচ্ছে। কি ভেবেছিল আর কি হলো? সবাই সব ভুলে পূর্বের মতো বিয়ের বাড়ির আনন্দে মেতে উঠেছে। নিকিতা এসে নমিতাকে জড়িয়ে ধরে। নিলয় ভাবছে, কুষাণ ভাই তাহলে কি এখন তার দুলাভাই হয়ে গেল? কুষাণ আবিদের সাথে হাঁক করে শেষে জেরিনের সাথে হ্যান্ডশেক করলো। কুষাণ নমিতার কাছে ঘেঁষে দাঁড়িয়ে কানে কানে ফিসফিস করে বলল, কাঁদতে কাঁদতে মেকআপের 13টা বাজিয়ে দিয়েছিস। এবার যদি কাপল পিক ভালো না আসে, তাহলে তোর একদিন কি আমার একদিন। নমিতা দাঁত চেপে ধরে বলে, তোমার এই পরিস্থিতিতেও কাপল পিক তুলতেই হবে? অবশ্যই। আমাদের বাচ্চা কাচ্চাদের দেখাতে হবে না তার মা বাবার বিয়ের ছবি? যা গিয়ে আমার মেকআপ করে আয়, তাহলে প্রোফাইল পিকচারে কাপল ফটো আপলোড করতে হবে। শেষের কথাটা শুনেই কিছু মনে পড়ার ভঙ্গিতে সচকিত হয় নমিতা। তার বহুদিনের স্বপ্ন কাপল ফটো আপলোড করার। কোনো প্রতারকের জন্য সেই ইচ্ছে ধামাচাপা দেবে কেন? সে চলে গেল রুমে। যদিও তার মন থেকে হাসি আসছে না। তাকে আবার পুনরায় সাজিয়ে দিল জেরিন। সব রীতিমতো মেনেই তাদের বিয়ের কাজগুলো সম্পন্ন হলো। নিশীথের আগ মুহূর্তে সূর্য যখন অন্তর্হিত হচ্ছে, সেই মুহূর্তেই কুষাণের বন্ধু বান্ধবদের আগমন। যারা কুষাণকে সাহায্য করেছে তারা সহ আরও অনেকেই এসেছে। দ্বিতল ফ্ল্যাটে এখন উৎসবমুখর আয়োজনে ব্যস্ততা বিরাজমান। নমিতা সবার সঙ্গে একবার দেখা করেছে। আত্মীয়রা অনেকেই চলে গেছে। নমিতা পুনরায় কাইফার ঘরে প্রত্যাবর্তন করে নিজেকে হালকা করায় ব্যস্ত। অবসন্ন সাজসজ্জা খুলে দিচ্ছে কাইফা আর নিকিতা। দীর্ঘ সময় জুড়ে জাঁকজমকপূর্ণ সাজে আবদ্ধ থেকে হাঁসফাঁস লাগছে তার কাছে। মুক্তির জন্য তার মন কেবলই উন্মুখ। তখনই রুমের দ্বারে এসে থামলো কুষাণ। ডাকলো নিকিতাকে। নিকিতা? জি ভাইয়া, আসছি। নিকিতা কুষাণের কাছে যায়, সাথে কুষাণের মাও আছে। কিছুক্ষণ তিনজনের মধ্যে কিছু আলোচনা করে চলে যায় কুষাণ।
নিকিতা চলে এলো দুয়ারের এখান থেকে। নমিতা সারাদিনের ক্লান্তিতে হেলান দিয়ে শরীরের সবটুকু ভার ছেড়ে দিয়েছে চেয়ারে। নিকিতা নিচু স্বরেই বলল, শোন, যা হবার হয়ে গেছে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে এরকম একটা ঠকবাজের হাত থেকে বেঁচে গেছি আমরা। কোষান ভাই অনেক ভালো ছেলে, তুই অনেক সুখী হবি। জেঠু জেঠিমা তোকে ভালো রাখবে, সবার কথা শুনে চলবি। বিয়েটা যত দ্রুত মেনে নিতে পারবি ততই তোর জন্য ভালো। কাইফা চুলের ক্লিপ খুলছে। নমিতা হেয়ালি ভঙ্গিমায় হাঁ করছে। এমন হেয়ালি ভাব দেখে নিকিতা ঝাড়ি দেয়। কি রে, তুই শুনতে পাচ্ছিস? নমিতা ভারাক্রান্ত গলায় বলে, হ্যাঁ, শুনতে পাচ্ছি। লাঠির ঠক ঠক আওয়াজ একজন আসার ইঙ্গিত দেয়। সেটা কার আসার ইঙ্গিত খুব ভালো করেই বুঝতে পারলো তিনজনই। রাহিলা বানু এসে বসলেন বিছানায়, বললেন, নিকি, আমার লাগে একটা পান লই আয়। আচ্ছা দাদি। নিকিতা চলে যায় পান আনতে। রাহিলা বানু নমিতাকে উদ্দেশ্য করে বললেন, একটু আগেই সন্ধ্যা হইছে, এখন একটু পরিষ্কার হইয়া ঘুমাই নে, একটু পর আর ঘুমানোর সুযোগ পাবি না। সকাল থেকে এখনো কিছুই খায়নি নমিতা। ক্লান্তিতে হাই তুলতে তুলতে বলে, হ্যাঁ দাদু, একটু পর ঘুমাবো, সারা রাত তো পড়েই আছে। রাহিলা বানু মুচকি হেসে বললেন, সারা রাত তো আছেই, কিন্তু ঘুমানোর লাগি সময় পাবি না। নমিতা উঠে লেহেঙ্গাটা এক পাশে সরিয়ে রাখলো। চুলে চিরুনি চালাতে চালাতে ভেজা কণ্ঠেই বলে, কিছুই ভালো লাগছিল না দাদু। প্রতারকটার জন্য অনেক কেঁদেছি। আজ যা ঘটলো কিছু ভুলে থাকতে পারছি না আমি, জানো। মাথাটা কেমন যেন ভন ভন করছে আমার দাদু। এখন ঘুম আসবে না, চাইলে কি সব ভোলা যায়? রাহিলা বানু নাক মুখ বিকৃত করে ঝাড়া দিয়ে উঠলেন। ঠোঁট একপাশে বাঁকিয়ে বললেন, আরে রাখ তো তোর প্রেমের কথা, ওরে একদম বুইলা যা, মাথায়ও আনবি না। তাইলে কইলাম কুষাণ রাগ করব, ওর রাগ উঠলে হুশ থাহে না, পরে মাইর দিলে কিছু কইতে পারবি না। আর ঘরের স্বামী রাইখা অন্য পুরুষের কথা ভাববি কেন? আমার দাদু ভাই কিন্তু একদম ঠকাইতে পারবি না, তাইলে তোরে হাত পা সব ভাঙ্গা দিমু। নিকিতা দ্রুত পান নিয়ে ফের ত্রস্ত পায়ে চলে যায়। নমিতার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। যাকে প্রতিদিন ভাই ডাকতো সে এখন তার স্বামী। ভাগ্য আজ কোথায় নিয়ে গিয়ে ঠেকিয়েছে ভাবতেই লাজুকতা জাপটে ধরেছে তাকে। বেনামি অনুভূতিরাও হামলিয়ে পড়েছে মনে, যেই অনুভূতির কোনো নাম দেওয়া যায় না। লোম দাঁড়িয়ে গেছে মুহূর্তেই। চলন্ত হাতটা স্থির বনে গেছে। নিশ্চুপ নমিতা। আর এই নিশ্চুপতা থেকেই সম্মতি ধরে নিলেন রাহিলা বানু। হাসলেন ঠোঁট চেপে, চটপটে বললেন, বুঝছি সব, আর কন লাগতো না। রাত 10টা বাজে আগে দুধ লইয়া কুষাণের ঘরে যাবি। আইস থাইকা ওইটাই তোর ঘর। কাইফা জিভ কাটলো অগজরে। এই রে, দাদু বেশি তাড়াহুড়ো করে ফেলো না তো। মনের কথা মনে রেখে এলোমেলো জিনিসপত্র গোছানোতে মন দিল। হৃৎপিণ্ড হঠাৎই ধূপ করে উঠল নমিতার। শরীর ঘুরিয়ে চোখ তুলে তাকায় রাহেলা বানুর দিকে। তিনি মনের খুশিতে সাহায্য করে পান চিবোচ্ছেন। মুখের অভিব্যক্তিটা ওই রকমই। নমিতার হাত এখনো রেশমি চুলে। সঙ্গে সঙ্গে ভ্রু গুটিয়ে সন্দিহান স্বরে বলল, আজ ওই রুমে যাবো মানে? তাও আবার দুধ নিয়ে? সিরিয়াসলি দাদু, এখন ওই ঘরে থাকতে যাব কোন দুঃখে আমি? যেটু তো বলেই দিয়েছি, ইন্টার পাস করা অবধি গ্রামেই থাকবো আমি। এই সময়ের মধ্যে আমাদের মাইন্ডসেট করতে হবে সংসারের জন্য। তাহলে এখন আবার ভিন্ন কথা কেন বলছো? রাহেলা বানুকে কিছু বলতে না দিয়ে সরু নাকের পাটা ফুলিয়ে খানিক ক্ষিপ্ত মেজাজে বললে, কাল পর্যন্ত একজনের বউ হওয়ার স্বপ্ন দেখে কয়েক ঘন্টা পর অন্যজনের সাথে ঘুমাবো, এটা কি আদৌ সম্ভব? মানে তুমি কি বলছো, বুঝে বলছো তো? এত দ্রুত তো গিরগিটিও রং বদলায় না, আর আমি তো মানুষ। ঠোঁট গোল করে চাপা নিঃশ্বাসটা হাওয়ায় ভাসিয়ে দেয়। পান খাওয়া লাল ঠোঁট জোড়া বাগালেন রাহেলা বানু। যেটাই ওই বিয়া তো ওইয়া গেছে, এখন আর করার যাইব না। যাইব কি? 2 দিন আগে আর পিছে মানাই লাগবো। তোর মন যদি না চায় তবুও স্বামীর অধিকার দিয়ন লাগবো। আমার দাদু ভাই তো জানতই তোর বিয়া করব। আজকে রাইত ভালোবাসার রাইত, আদর্শ সোহাগের রাইত। জামাইয়ের কাছে থাকবি না তো কি করবি? খবরদার আমার দাদু ভাইরে কোনো কষ্ট দিবি না। এই বদমাইশটার জন্য ধীরে ধীরে সব ঠিক হইয়া যাইব। আইস থাইকা ওর কাছেই থাকবি, ও যা করতে বলবো করবি। যেটাই করতে চাইবো ওইটাই করতে দিবি। তোর ওপর কুষাণের সম্পূর্ণ অধিকার আছে।
পুরুষ মানুষ কন্ট্রোল করতে পারে কম, জামাইয়ের মন সন্তুষ্ট রাখলেই জীবন সুখী। হঠাৎ কেসে উঠল কাইফা। পানি খাওয়ার উছিলায় চলে গেল বাইরে। নমিতা শব্দ করে চিরুনি রাখলো টেবিলের উপরে। কান দিয়ে ধোয়া বের হচ্ছে যেন। কাইফার সামনে লজ্জায় পড়তে হলো। তার দাদু কত সহজেই বলে দিল কথাগুলো। বুড়ো মানুষের মুখে আসলেই লাগাম নেই, যখন তখন বেফাস কথা বেরিয়ে যায়। নমিতার চোখে আগুন ঝরছে, রাগে ফুঁসে উঠছে মুহূর্তে। ভ্রু জোড়ায় ভাঁজ পড়েছে অসংখ্য। দুই হাত কোমরে গুজে চিবিয়ে চিবিয়ে বলে, তুমি কি এখান থেকে যাবে নাকি আমি বের হয়ে যাব? আমি যাই আর না যাই, তুই আগে দাদু ভাইয়ের ঘরে যা। রাহিলা বানু মজা নিচ্ছেন ইচ্ছা করে। তাতে লজ্জা পাওয়ার বদলে উল্টো খেপে যাচ্ছে নমিতা। ঠোঁট নেড়ে জেদের স্বরেই আওড়ায়, আমি পারবো না। আমি কি বলেছিলাম আমাকে বিয়ে করতে? তোমরা চেয়েছো বলেই করতে হয়েছে। আমি এখন ওর ঘরে থাকবো না, শুনেছো তুমি? আমি ওর সাথে থাকবো না, ব্যাস। তোমার মন চাইলে তুমি গিয়ে থাকো। এই মুহূর্তে নতুন কোনো সম্পর্কে জড়াতে প্রস্তুত নই আমি। যদি আজই স্বামীর অধিকার ফলাতে চায় তাহলে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও তাকে, আই ডোন্ট কেয়ার। কিন্তু এইসব ফালতু কথা নিয়ে আমার কাছে একদম আসবে না, যত সব। ড্রয়িং রুমের বেলকুনিতে গিয়ে ফোঁস করে শ্বাস ছেড়ে দৃষ্টি নিপতিত করলো ব্যস্ত শহরের পথঘাটে। মন খারাপের মেলা বসেছে আজ। কিছুতেই সে মেলা ছিন্ন হতে চাইছে না। সময় তখন 11টা হবে হয়তো। চারিদিকে অদ্ভুত মোহময় নীরবতা মেখে অঘোর আকাশের বুক চিরে দানবীয় বাজ পড়ল হঠাৎই। বিকট আওয়াজে ছলকায় নমিতার দেহ। সফেদ বেডশিট খামচে ধরল ভয় লুকাতে। বিছানার মাঝখানে বসে আছে চুপটি করে, গালি শুকিয়ে আছে অশ্রুকণা। এটা কাইফার ঘর নয়, এটা কুষাণের ঘর। রুমটা বড় হলেও ফার্নিচার স্বল্প। সবার কাছে হাত জোর করে অনুরোধ করেও শেষ রক্ষা হলো না। কুষাণ হয়তো ভীষণ রেগে আছে তার উপরে। তখন গাড়িতে পড়লো তার জন্যে শাস্তি বরাদ্দ রেখেছে। সবাই জেনে শুনেও জমের দুয়ারে পাঠালো। তার তো একটাই ভুল, সে ভুল মানুষকে ভালোবেসে ঘর বাঁধতে চাচ্ছিল। তাই জন্য এত দ্রুত সবাই তার বিরুদ্ধে চলে যাবে? সবাইকে দোষ দিয়ে কি লাভ? ভাগ্যের চাকা কখন ঘুরে যায় তা তো আর বলা যায় না। দরজার খটখট আওয়াজে ঘোর কাটে নমিতার। আদ্র চোখে তুলে তাকায় এক পলক, ফের চোখ নামায়, দৃষ্টি রাখে তার কোলে। দুই হাঁটু উঠিয়ে বসে আছে। কুষাণের চোখ পড়ে সফেদ চাদরের উপরে, খয়েরি শাড়িতে মোড়ানো সংকীর্ণ দেহটার উপরে। কোনোরকম পেঁচিয়ে রেখেছে শাড়িটা। অভিমানে মাথা নত সপ্তদোষী। দরজা আটকে দেয় কুষাণ। জলদ গম্ভীর গলায় খোঁচা সুলভ বলে, এই, তুই আমার ঘরে কি করছিস? তোকে এই ঘরে কি আসতে বলেছে? পরিবারের সম্মান বাঁচানোর জন্য বিয়ে করেছে, এতে হয়নি? এখন বাসরও করতে হবে? একদম নতুন বইয়ের মতো সেজেগুজে ফুলের বিছানায় ঘোমটা দিয়ে স্বামীর জন্য ধ্যানে বসেছিস। বাহ, কথা আছে না, বাঙালি বসতে দিলে খাইতে চায়, খাইতে দিলে শুইতে চায়। তোর হচ্ছে এই দশা। বিয়েটা ঠিকঠাক মতো করতেও পারলাম না, এখন নাকি বাসর করতে হবে। সারাদিন খেটে খুঁটে ভেবেছিলাম রাতে একটু আরাম করবো, তা আর হলো না। এমন কথায় থতমত দৃষ্টিতে তাকায় নমিতা। মুখের আদল বদলে যায় এক পলকে। সে নিজে থেকেই আসতে চেয়েছিল নাকি? সবাই ধরে বেঁধে নিয়ে গেছে বিধায় নিয়মকানুন রক্ষার্থেই বসে আছে। অপমানে চোয়াল শক্ত হয় এই লোকেশের। ছোটখাটো দেহটা হঠাৎই গর্জে ওঠে। একটু থামবে তুমি? সেই তখন থেকে বাজে কথা বলেই যাচ্ছ। কে বাসর করার জন্য বসে আছে? দীর্ঘদেহী কুষাণ পাঞ্জাবি খোলার প্রস্তুতি নিতে নিতে আত্মবিশ্বাসী গলায় বলে ওঠে, কি আবার তুই? এই শোনো, আমি ইচ্ছে করে আসিনি, নেহাইতে সবাই জোর করে পাঠালো, তাই বাধ্য হয়ে। কথাটুকু অসম্পূর্ণ রেখেই কুষাণ দুষ্টুমির কণ্ঠে বলে, কেন নিজের চন্ডের উপর চাপাচ্ছিস? ভালো করে বললেই হয়। অবশ্য দোষটা তোর না। এমন সুদর্শন স্বামী পেলে যে কোনো মেয়েই মরিয়া হয়ে যাবে বাসর করতে। ভয় নেই, সত্যিটা স্বীকার করে নে। নাকের ডগায় রাগ পোষা মেয়েটা কিনা এভাবে অপমান করছে। কথাবার্তার কি ছিরি! চক্ষু লজ্জা বলেও তো কিছু আছে নাকি? কান দুটো আর নিতে পারছে না। রক্তিম আভা এতক্ষণে মুখমণ্ডলে ছড়িয়ে গেছে। পাহাড়ি ঢলের ন্যায় গড়গড় করে নামছে পানি। বিছানা থেকে নামতে নামতেই বলল, তোমার রূপ ধুয়ে পানি খাও তুমি, নয়তো অন্যকে খাওয়াও। আমার কোনো ইন্টারেস্ট নেই, থাকবো না আমি তোমার ঘরে, আর কখনো আসবো না। উঠে চলে যেতে নিতে নেয়। কুষাণ একটু হাসলো হঠাৎ। নমিতা দেখার আগেই হাসিটা মুছে ফেললো ত্রস্ত। সামনে দাঁড়ালো শটান হয়ে। নমিতার চোখ ঝাপসা হয়ে আছে কষ্টে। একে তো আজ এত বড় কষ্ট পেল, আবার তাকে এভাবে কষ্ট দিতে পারলো। সে কি এতটাই মূল্যহীন এখন সবার কাছে? কান্না মিশ্রিত গলায় থেমে থেমে বলল, সরো সামনে থেকে, আমার জন্য তোমার জীবনটাও নষ্ট হয়ে গেল। আমি তো একটা খ্যাত, দেখতে ভালো না,
আমার চেয়ে আরো ভালো, সুন্দরী, স্মার্ট, শিক্ষিত মেয়ে তোমার বউ হওয়ার যোগ্য। তবে সমস্যা নেই, লোক দেখানো বিয়ে হয়েছে মাত্র, সংসার তো আর হয়নি। আপনি আমি চলে যাওয়ার পর আরেকটা বিয়ে করে নিও। আম, ভয় নেই, কোনোদিনও এসে অধিকার চাইতে আসবো না। কুষাণের কথাগুলো হয়তো ছুরির ন্যায় আঘাত করেছে মনে, তাই তো কিশোরী কথাগুলো অনর্গল বলেই দিল। সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তাকে আর কেউ ভালোবাসবে না। ছোট মন তো অল্পতেই ভেঙে যায়। সকাল থেকে না খাওয়া দুর্বল দেহটা নিয়েই কুষাণের সাথে যুদ্ধ করছে ঘর থেকে বেরিয়ে যেতে। কুষাণ গুরুতর ভঙ্গিতে বলল, এখন ঘর থেকে বের হওয়া যাবে না। সবাই কি ভাববে? ভাববে যে আমার সমস্যা আছে, তাই প্রথম রাতেই বউকে ধরে রাখতে পারিনি। না না, এত বড় বদনাম আমি হতে দিতে পারি না। আমার পুরুষত্ব নিয়ে সন্দেহ আমি কখনোই সহ্য করবো না। চোখ মোচ আর চুপচাপ বেরিয়ে গিয়ে বস। নমিতা ঠায় দাঁড়িয়ে থাকে। কুষাণ জড়িয়ে ধরে বেডের কাছে নিতে চাইলে নমিতা বলে, আমি ওয়াশরুমে যাব। আচ্ছা যা। নমিতা ওয়াশরুমে ঢুকে পড়ে। বোতলের ছিপি খুলে জানলার কাছে গিয়ে মুখে পানি দেয়, টাওয়াল দিয়ে মুখ মুছে বিছানায় বসে। কুষাণ উন্মুক্ত শরীরে পারফিউম মাখে। নমিতার বেরোতে দেরি হচ্ছে বলে অধৈর্য গলায় বলে, এত দেরি করছিস কেন জান? সারাটা দোকানে কাটানোর প্ল্যান আছে নাকি? প্লিজ দ্রুত বের হয়ে আয়। পকেট থেকে ফোনটা বের করে বিছানায় ছুঁড়ে মারে। হাতে একটা সাদা গোলাপ, গোলাপের ঘ্রাণ নিয়ে নিঃস্বাতুর কণ্ঠে বলে, আই এম ওয়েটিং ফর ইউ বেব। নমিতা একরাশ বিরক্তি নিয়ে বের হয়। টাওয়াল দিয়ে মুখ মোছার সময় টের পায় সে শূন্যে ভাসছে। হকচকালো সে। আরে কি করছে এসব? কোলে নিলে কেন? কুষাণের ভেতরে কোনো হিলদোল নেই। ফুলসজ্জার রাতে মানুষ কি করে সেটা করতেই নিয়েছে। কথাটা যেন বিদ্যুৎ স্ফুরণ ঘটায় নমিতার বুকে। আতকে ওঠে, জড়সড় হয়ে খামচে ধরে কুষাণের গলায়। চিবুক ঠেকায় কুষাণের বুকে। কিয়ৎক্ষণ গড়ায় অনুনয়ের স্বরে বলে, আমি প্রস্তুত নই কুষাণ ভাই। কাল অবধি অন্যজনের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি আমি। আজ এক মুহূর্তেই তোমাকে মেনে নেওয়া সম্ভব না। তুমি তো সবটাই বোঝো। আমার শরীর ভালো লাগছে না, আমাকে একটু সময় দাও প্লিজ। মন থেকে সবকিছু ঝেড়ে ফেলার মতো টাইম দাও আমায়। স্বামীনের নাম শুনতেই কুষাণ অন্যরকম হয়ে যায়। বাইরে বৃষ্টির আওয়াজ ক্রমশ বাড়ছে। কুষাণ ধীর পায়ে হেঁটে আকস্মিক ছেড়ে দেয় বিছানায়। মৃদু আর্তনাদ করে নমিতা। রক্তিম চোখে তাকাতেই কুষাণ অকপটে বলে, মাথা খারাপ নাকি? তোকে আমার একটু বিশ্বাস নেই। তোর প্রেমিকার থেকে তোকে চিনে নিয়ে নিজের বউ করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। বিশ্বাস কর, তোর অনুমতি ছাড়া কখনো ছুতাম না। কিন্তু আমি আর কোনো রিস্ক নিতে পারবো না, ভরসা নেই। আবার কোন চিল এসে আমার থেকে আমার বউকে কেড়ে নিয়ে যায়। তাই প্রথম রাতে বিড়ালটা মারতে হবে। নমিতা আর কি বলবে, সিক্ত চোখে তাকিয়ে থাকে। শিউরে ওঠে শরীর, প্রতিটি কথা অন্তরে গিয়ে বেঁধছে। কুষাণ লাইট অফ করে দিয়েছে, এগিয়ে আসছে দ্রুত। ভয়ে কুণ্ঠিত হয়ে খাটের কিনারে আশ্রয় নেয় নমিতা। কণ্ঠ কাঁপে তার। তখন তো তুমি ভালোবাসার কথা বলনি। সত্যি সত্যি তো আমার শরীরটা ভালো লাগছে না, প্লিজ কাছে না এসো না। ততক্ষণে কুষাণের আয়ত্তে চলে এসেছে। ধীরে ধীরে কুষাণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। অচেতন ঘোর লাগা কণ্ঠে বলে, পুরুষ মানুষের ছোঁয়া নাকি সব ভুলিয়ে দিতে পারে। আমি শুধু আমার বউয়ের অতীতকে ভুলিয়ে দিতে চাই। তোর মনের মস্তিষ্ক আজ এই মুহূর্ত থেকে শুধু এবং শুধুমাত্র আমার রাজত্ব চলবে। আমার বেশ আমার স্পর্শই হোক তোর অবাধ্য কাজের শাস্তি। ডিম লাইটের মৃদু আলোতেই করুণ চোখে তাকায় নমিতা। ঠোঁট নেড়ে চেড়ে বলে, আমার আমার পেট ব্যথা করছে, প্লিজ ঘুমোতে দাও, আজকে চোখ জ্বালা করছে আমার। তোর এসব অজুহাত কাল শুনবো, এখন কোনো কথা বলিস না বেবি। নমিতা ফের কিছু বলতে নেবে তার আগেই কমলার ভেজা পাপড়ির ন্যায় অধৈর্যরা নিজের আয়ত্তে নিয়ে নেয় কুষাণ। সারামুখে ছোট ছোট স্পর্শে ভরিয়ে দেয়। বলিষ্ঠ শরীরের তলায় ওকে মুঠোবন্দি করে নেয়। গলার ভাঁজে মুখ গুজে ফেলে গভীর আবেশে। কুষাণ আজ মহা খুশি। তার ভালোবাসা যেন আজ সত্যি করে ছুঁয়েছে পূর্ণতার আকাশ। সারা জীবনের জন্য তারা এক হয়ে যাবে। দুজনের ভেতরে আর কোনো সংকোচ থাকবে না। ধীরে ধীরে স্পর্শ বেসামাল হয়ে ওঠে। তার নিঃশব্দে তারা হারিয়ে যায় ভালোবাসার অতুল গভীরে। দুজন দুজনের মাঝে হারিয়ে যায়। তারা দণ্ডায়মান বাস্তবতার সীমানা ভাঙে। ডুবে যেতে থাকে সেই প্রেম প্রণয়ের অতুলান্ত গভীরে। ভিন্ন দুটি সত্তা এক অলৌকিক মোহে এসে মিশে যায়। যেখানে ভাষার প্রয়োজন ফোরায়, থেকে যায় কেবলই অনুভবের আলোড়ন। একজনের মনে খুশির বন্যা, অন্যজনের মনে অভিমানের পাহাড় জমেছে। অশ্রু গড়িয়ে পড়েছে গাল বেয়ে। কিশোরীর মনের মধ্যে বাজতে থাকে, আমার কি এমন দোষ ছিল? আমার কোনো কথায় কি বিশ্বাস করা যেত না? অপরাধের পরিধি কি এতটাই বড় যে একটু সময় দেওয়া যেত না আমায়? নিশীথ রাত, প্রায় 3টা বাজবে।
তুমুল ঝড় তুফানের পরে প্রকৃতি এখন শান্ত, নিস্তব্ধ। গ্রীষ্মের নিশ্চিদ্র রোদের বিকৃতি, বিরক্তিকর ভাব, বিক্ষুব্ধ হওয়া, বৃষ্টির কণা প্রকৃতির শীতল করে দিয়েছে। মাত্র একটা লম্বা শাওয়ার নিয়ে বেরিয়েছে নৌমিতা। কুষাণ তার আগেই শাওয়ার নিয়ে বেরিয়েছে। সে এখন উপর হয়ে ঘুমাচ্ছে। নমিতা সেদিকে একবার তাকিয়ে চোখ সরায়, পেটে হাত ধরে ধরে বিছানার কাছে আসে। কুষাণ সাইড টেবিলের উপরে পেইন কিলার রেখে দিয়েছিল, সেখান থেকেই ট্যাবলেট নিয়ে খেয়ে নিল। শরীরটা শ্রান্তিতে অসাড়। গ্যাস্ট্রিকের ব্যথাটা বড্ড বেড়েছে। 3 দিন ধরে খাবারে অনীহা, পেটে এখন ইঁদুর দৌড়াচ্ছে। বসা থেকে উঠে গেল, পেছন ফিরে এক পলক কুষাণকে দেখে নিল। উন্মুক্ত পিঠে 2-4টে খামচির দাগ। নমিতা ক্রুদ্ধ চোখে দেখল, সে ইচ্ছে করেই দিয়েছে, পালে পুরো শরীরেই দিত। দম বন্ধ লাগছে কেমন যেন। এই রুমে একটু থাকতে ইচ্ছে করছে না। অসহ্য লাগছে বিছানায় ঘুমন্ত মানুষটাকে। বুক ভার হয়ে আসছে বারবার, ঘৃণা হচ্ছে ভীষণ। এদিকে মনোযোগ সরালো, হাঁটতে পারছে না। তবুও কোনো খাবার আছে কিনা একটু খোঁজ করলো ঘরে, কিছুই পেল না। বিরক্তিতে ঠোঁট পাকালো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতে পায়ে লোশন মাখছে। হঠাৎই চোখ ঝাপসা হয়ে এলো নমিতার। মস্তিষ্ক অচল, দুলছে শরীর। মাথায় হাত চেপে ধরল মুহূর্তে। এতক্ষণ ধরে নমিতার কোনো সাড়া শব্দ না পেয়ে কুষাণ ঘুমু ঘুমু কণ্ঠে বলল,